দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে বেশ বড় ধরনের চমক দেখালেন। 6 বলে 6 ছক্কা। আবার আপনাদের দিকে অনেকেই ভাবতেছেন যে ভাই কি আপনি আবার ক্রিকেট মাঠে নেমে গেলেন নাকি? না না না, আমি পলিটিক্যাল কথাবার্তাই বলতেছি। 6 বলে 6 ছক্কা মারছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে। এর তাৎপর্য রয়েছে, রহস্য রয়েছে। দর্শক, একটি খবর হচ্ছে ডক্টর ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চায় সার্জিস। দেখেন, সার্জিস কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো লোক নয়। সার্জিসের বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি হয়। সার্জিসের বক্তব্যে ভারতীয় মিডিয়ায় তোলপাড় তৈরি হয়। সার্জিসের বক্তব্যে বিএনপিতে কান্নাকাটি শুরু হয়। অতএব সার্জিসের কথার কথা হিসাবে দেখানোর কোনো সুযোগ নেই। আমি যদি তারেক রহমান হতাম তাহলে পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানাতাম। আমি তো তারেক রহমান নয়, তাই আমি পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানানোর প্রয়োজনীয়তা নাই। কিন্তু তারেক রহমান সাহেবকে যে পরামর্শ আজকে দিয়েছে, বিএনপিকে যা দিয়েছে, এটা চমৎকার চমৎকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছরের জন্য একবারের জন্য হলেও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সার্জিস। এখানে শুধু সার্জিসের বক্তব্য নেভার, এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য। আবার অপরদিকে অনলাইন কি পিনাকি দাদাও কিন্তু এমনই বক্তব্য দিয়েছেন। কি ম্যাজিক দেখালো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই যে এবার যে রোজার মাসটা আপনি পার করলেন, এরকম রোজার মাস বিগত কত বছর আগে পার করছিলেন? একটু বুকে হাত দিয়ে বলেন তো। আপনি কোনো কথা বলতে পারছিলেন যখন বেগুনের দাম 120 টাকা, 150 টাকা, 200 টাকা ছিল? যখন শেখ হাসিনা বেগুনের বদলে কুমড়ার রেসিপি দিয়েছিল, তখন কথা বলতে পারছিলেন? পারেন নাই। যখন মরিচের দাম ছিল 200 টাকা, তখনও কথা বলতে পারেন নাই। শেখ হাসিনা শুধু একটা কথা বলে দিত যে আমাদের তো ইনকাম বাড়ছে। আমি আজও কালও আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো, এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ফাঁস হলো শেখ হাসিনার আরো একটি ফোন আলাপ। ডক্টর ইউনূসকে দেখে নেওয়ার হুমকি দিল হাসিনা। এদিকে ডক্টর ইউনূসের চীন সফরে একের পর এক বাজিমাত। এবার ভারতের খেলা শেষ। চীন বাংলাদেশ মিলে ভারতের বিরুদ্ধে নতুন অ্যাকশন শুরু। অপরদিকে ডক্টর ইউনূসকে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় টিকিয়ে রাখার গুঞ্জন এবং চীন থেকে বিশাল সুখবর আসার ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আমি আজও কালও আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো, এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি। এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন এটা আমি করবোই। এই বিধবাদের টাকা, স্বামী নিগৃহীতদের টাকা, প্রতিবন্ধীদের টাকা, মুক্তিযোদ্ধাদের টাকা, যত ভাতা, এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে, মেরে দিয়েছে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে বেশ বড় ধরনের চমক দেখালেন। চীনের কাছ থেকে বিশাল অঙ্কের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। তার এই সফরে নতুন মাত্রা যোগ করেছে একাধিক ক্ষেত্রে। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে মিলেছে প্রতিশ্রুতি। এই সফরের মধ্য দিয়ে দেশে চীনা বিনিয়োগ আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে 2028 সাল পর্যন্ত চীনে কঠোর শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। যে ভারত একতরফা পানি প্রত্যাহার করে বাংলাদেশের নদী ও জনগণকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তারাও সুরাহা করবে চীন। তাই অনেক বিশ্লেষক এখন বলছেন, প্রধান উপদেষ্টার চীন সফরের সাফল্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পলাতক শেখ হাসিনার জন্য খুব একটা ভালো খবর নয়। শেখ হাসিনাও তার পরিবার শুধু যে বাংলাদেশের সম্পদ লুটপাট করে পাচার করেছে এমন না, ক্ষমতায় টিকে থাকতে ভারতের সাথে করেছে অনেক লিখিত অলিখিত গোপন চুক্তি। দেশের জনগণকে প্রতারিত করে শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের সম্পদ অর্থনীতি।
শেখ হাসিনা পলায়নের পর ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই চীন বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের জনগণের মতো চীনও আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে। তাই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক এই সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। এর বাইরে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন চীনের প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে 100 কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্বাক্ষর সই হয়েছে। এর মধ্যে চুক্তিটি অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত, এছাড়া দুই দেশ 5টি যৌথ ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ বিষয়ক আনুষ্ঠানিক আলোচনা সূচনা, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা, মংলা বন্দর আধুনিকায়ন এবং সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান। এদিকে বেইজিং কাঁঠাল, পেয়ারা এবং অন্যান্য জলজ পণ্য আমদানি করতে আগ্রহী, যাতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এবং চিস্তার বাণী বন্টনেও বাংলাদেশের পাশে থাকবে চীন। 6 বলে 6 ছক্কা। আবার আপনার দিকে অনেকেই ভাবতেছেন যে ভাই কি আপনি ক্রিকেট মাঠে নেমে গেলেন নাকি? না না না, আমি পলিটিক্যাল কথাবার্তাই বলতেছি। 6 বলে 6 ছক্কা মারছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জি, উনি চায়নাতে যে 6টা বলে 6টা ছক্কা মেরে দিছে। কি কি মারছে সেটা নিয়ে আমি আসতেছি। এর আগে ছোট্ট একটু আপনাদের এখানকার ঘটনা বলে নিই। আজকে হঠাৎ করে আমি এখানে YLE টিভি, ফিনল্যান্ডের একটা টিভি দেখতেছিলাম, ইংলিশে হয়, ওয়ার্ল্ড নিউজ দেখায়। ওখানে হঠাৎ করে দেখি সারে দেখাইতেছে। সারের যে এই অ্যাচিভমেন্টটা আপনার চায়নায়, এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে হলো, সেই টেলিভিশনে দেখাচ্ছে। কারণ কি, ইউনূস স্যার কিন্তু এই অঞ্চলে, মানে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে, মানে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এই স্ক্যান্ডিনেভিয়া বা নর্ডিক এরিয়াতে খুব পপুলার। কারণ আপনারা জানেন উনি সুইডেনের নোবেল প্রাইজ পাইছেন শান্তিতে, যদিও সেটা উনি গ্রহণ করছেন অসলো থেকে। এবং আপনাদেরকে আমি আগেও বলছি যে নোবেলের সমস্ত প্রাইজগুলো সুইডেন থেকে দেওয়া হয়, স্টকহোম থেকে দেওয়া হয়, যেটাকে বলা হয় স্টাটসহুসেট, মানে নোবেল হাউস নামে পরিচিত। কিন্তু এই সুইডিশ গভর্নমেন্ট কি কারণে যেন বহু বছর যাবত এই নরওয়ে থেকে, অসলো থেকে পিস প্রাইজটা দেয়, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। অনেকে বলে সুইডেন সব ঝামেলা যেতে চায় না, কারণ আপনারা একটা জিনিস জানেন যে পিস প্রাইজটা নিয়ে সবসময় একটা কন্ট্রোভার্সি হয়। সুইডেন কন্ট্রোভার্সিতে যাইতে চায় না, সে তার ছোট ভাই নরওয়ে দিয়ে নেয়। ছোট ভাইয়ের জন্য বললাম, একটু আপনাদের জানাই রাখি, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এরা একই ভাই, একই বাপের ঘরে সৎ ভাই, এবং সুইডেনের বড় ভাই। এবং সুইডেনেরই ছিলেন আলফ্রেড নোবেল সাহেব, যিনি নোবেল পুরস্কার দিয়ে থাকেন, যার প্রতিষ্ঠান থেকে। আলফ্রেড নোবেলের অনেক লম্বা একটা গল্প আছে, আরেকদিন বলবো, ওটা বললে এই কন্টেন্টটা বড় হয়ে যাবে। এই জন্য ওইখানে বাদ দিয়ে আমি বলতেছি যেটা যে সুইডেনে সে কিন্তু খুব পপুলার, এবং ওইখান থেকে নোবেল নিয়ে আসে আবার স্টকহোমে আসছিল। তো স্টকহোমে আরো আগে আসা হয়েছে, স্টকহোম ইউনিভার্সিটিতে সে 2 বার লেকচার দিয়ে গেছে, মালবো ইউনিভার্সিটিতে আসছে, লুদ ইউনিভার্সিটিতে আসছে, ইয়ানশিবিং ইউনিভার্সিটিতে আসছে, হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে আসছে। এই এলাকা সে চইসা বেড়াইছে, সে এখানে খুব পপুলার, সেই জন্য হয়তো টিভি এটা দেখাইছে। এগুলো দেখলে না ভাই, বিশ্বাস করেন, গর্বে না বুকটা ফুলে যায়। মনে করে যে আমি বাংলাদেশের মানুষ, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দেশের মানুষ। আমি জানি অনেকেই বলবেন আমি ইদানিংকালে ওনার খুব প্রশংসা করি। যারা ওনার সম্পর্কে জানেন, যারা ওনার জ্ঞান ভান্ডার সম্বন্ধে যাদের আইডিয়া আছে, তারা ওনাকে সারা জীবন প্রশংসা করে যাবেন। উনি যে কত বড় বাপের একটা মানুষ, সেটা আপনারা বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারেন নাই। হ্যাঁ, বিভিন্ন কারণে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে ওনাকে উপস্থাপন করে, উনি সুদখোর, অনেকেই কমেন্টও লেখে ভাই, উনি সুদখোর যদি হইতো তাহলে সারা পৃথিবী এই গ্রামীণ ব্যাংকের এই মাইক্রো ক্রেডিট সিস্টেমটাকে লোন করে সেই সব দেশে চালু করতো। গতকালকে চায়না তো এটা নিয়ে কথা হয়েছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যারা জানেন না। এই হাইনান প্রদেশের যে সুপ্রিম পাওয়ার অফ হাইনান প্রভিন্স, এই হাইনান প্রভিন্সের এই ভদ্রলোকও একসময় ইউনূস স্যারের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস দিচ্ছে। গতকালকে শি জিনপিংও বলছে যে আমি তোমার মাইক্রো ক্রেডিটটাকে বহুত আগেই পড়াশোনা করছি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম। যে আজকে টিভিতে যে দেখাইলো, ওনাকে যে দেখাইলো, আপনি চিন্তা করতে পারেন ইউরোপের একটা টেলিভিশনে, ওদের ন্যাশনাল টেলিভিশনে তারা নিয়ে ফিচার করে। এইটা সেম অবস্থা আপনার বাংলাদেশে বসে সুইডেন, ফিনল্যান্ডে কোনো নিউজ পান না, ঠিক ওরকম বলে শৈলে পান। ঠিক এইটাই আজকে এরকমই এমন কিছু উনি করতেছে সারা বিশ্বে, যে তার কথা এখন টেলিভিশন মিডিয়াতে এসে নিউজ আকারে, ফিচার আকারে দেখানো হচ্ছে। এটা গর্বের বিষয় না? যাক, এবার আসি আসল প্রসঙ্গ, সেটা হলো আমাদের 6 ছক্কা মারলেন উনি। ওনার এই ছক্কাগুলো হইলো, প্রথম ছক্কাটা উনি মারছেন বাণিজ্য সুবিধা। চীন ঘোষণা করেছে যে 2028 সাল পর্যন্ত বাংলাদেশি পণ্য চীনে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে চীন। খবর আজকের পত্রিকা। এগুলো 1 নম্বর বল। 2 নম্বর বলে ছক্কা মারছে কৃষি পণ্য আমদানি। চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, পেয়ারা ও অন্যান্য কৃষি পণ্য আমদানি শুরু করার পরিকল্পনা করেছে, যা বাংলাদেশের কৃষি খাতের জন্য নতুন বাজার সৃষ্টি করবে। সূত্র আজকের পত্রিকা। 3 নম্বর, শিক্ষা ও বৃত্তি। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরো বেশি বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন, যা 2 দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা বাড়বে। সূত্র আজকের পত্রিকা। এটা কিন্তু বিরাট খবর আমাদের স্টুডেন্টদের জন্য। আপনারা আমেরিকা, সুইডেন, ইংল্যান্ড, কানাডা এগুলো না করে চায়না যান ভাই। চায়নার পড়াশোনার অনেক ভ্যালু আছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে আছে, এবং ওরা অনেক সুবিধা দেয়। এখন তো আরো বড় সুবিধা পাই গেলেন ইউনূস স্যারের বদৌলতে। 4 নম্বর বলে ছক্কা মারছেন অবকাঠামো উন্নয়ন।
মংলা বন্দরের আধুনিকায়ন ও দাসেরকান্তি পয় নিষ্কাশন প্রকল্পের জন্য অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে চীন, যা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে। সূত্র আজকের পত্রিকা। 5 নম্বর বলে মার্কসের বড় ছক্কাটা এটা পার করে দিয়েছে একদম। জাহাজ নির্মাণ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে 4টি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য অর্থায়ন করবে চীন, যা বাংলাদেশের সমুদ্র পরিবহন খাতকে শক্তিশালী করবে। এটাও আজকের পত্রিকা থেকে দেওয়া। 6 নম্বর ছক্কাটা হলো ছাত্র সেবা ও শিক্ষা। চীন বাংলাদেশকে চিকিৎসা সহায়তা প্রদান ও আরো বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করবেন। এছাড়া $122 মিলিয়ন একটা ঋণ চুক্তি, সহায়তা চুক্তি, অনুদান চুক্তি হয়েছে। একটা মাত্র চুক্তি হয়েছে, বাকিগুলো সব মানে মেমোরেন্ডাম অফ আর্টিকেল, মানে সমঝোতা স্মারকের সহিত, সেগুলো ধীরে ধীরে হবে। এর মধ্যে আরেকটা আছে, শিল্প বাণিজ্যের মধ্যে চায়নারা বাংলাদেশে আপনার হাব করবে, মানে কোম্পানিগুলো বাংলাদেশে শিল্প নিয়ে ওইখানে তারা প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং করবে, ওইখান থেকে তারা এক্সপোর্ট করবে, মানে অর্ডার নিবে চায়নায়, চায়না থেকে মার্কেট তৈরি হবে বাংলাদেশে, ওইখান থেকে তারা বিভিন্ন দেশে এক্সপোর্ট করবে। অনেক 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 একটা অপার সম্ভাবনাময় বাংলাদেশের দিকে যাচ্ছে এখন নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই হাবগুলো হইলে, ওই ফ্যাক্টরিগুলো হইলে কাজ তো করবে ভাই বাংলাদেশিরা। কি ম্যাজিক দেখালো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই যে এবার যে রোজার মাসটা আপনার পার করলেন, এরকম রোজার মাস বিগত কত বছর আগে পার করছিলেন? একটু বুকে হাত দিয়ে বলেন তো। আপনি কোনো কথা বলতে পারছিলেন যখন বেগুনের দাম 120 টাকা, 150 টাকা, 200 টাকা ছিল? যখন শেখ হাসিনা বেগুনের বদলে কুমড়ার রেসিপি দিয়েছিল, তখন কথা বলতে পারছিলেন? পারেন নাই। যখন মরিচের দাম ছিল 200 টাকা, তখনও কথা বলতে পারেন নাই। শেখ হাসিনা শুধু একটা কথা বলে দিত যে আমাদের তো ইনকাম বাড়ছে, জিনিসের দাম বাড়লে সমস্যা কি, এই কথাটা বলতো। কোন জিনিসটার দাম কম ছিল দেখেন, লাস্ট 15.5 বছরে যে জিনিসের দাম একবার বাড়ছে সেটা আর কমে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু আলুর দাম 70 টাকা, 80 টাকা হয়ে গিয়েছিল। তখন কিন্তু আমরা সমালোচনা করছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে জিনিসের দাম বাংলাদেশে বাড়ে, সে জিনিসের দাম তো আর কমে না। কিন্তু এবার রোজার মাসে দেখেন আলু 20 টাকা, 15 টাকা কেজি বিক্রি হয়েছে। পেঁয়াজ লাস্ট কবে খাইছিলেন ভাই? 40 টাকা কেজি, 30 টাকা কেজি, মনে পড়ে? আমি মনে করি যে না, আপনাদের মনে পড়ে না। সেই পেঁয়াজও ডক্টর মোহাম্মদ ইউনূস 25 টাকা, 30 টাকা, 40 টাকায় এই রোজার মাসে জনগণকে খাওয়াইছে। সব জিনিসের দাম কম। এমন একটা জিনিস আপনি দেখান তো। মানুষ ওই যে বলতেছে তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, ভাইরে মানুষের কাঁচা বাজারে গেলে তো শান্তি পাচ্ছে মানুষ। তেল ওই সব নিয়ে ছাড়েন আপনি, ওইটা নিয়ে বাংলাদেশের মানুষ কথা বলতেছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সব থেকে বড় সার্থকতা হচ্ছে এটা, আমরা বারবার করে বলছিলাম যে বাজার কন্ট্রোল করেন, জিনিস দ্রব্যমূল্যের দাম কমান, তারপর আপনার যা মন চায় তাই করেন, বাংলাদেশের জনগণ আপনাকে নিয়ে কোনো কিছু বলবে না। সেটাই আপনি বা দ্রব্যমূল্যের দাম কমায় যা মন চায় বাংলাদেশে করেন, জনগণ কথা বলবে না। কারণ জনগণ ওই ঠিক মতো খাইতে পারলেই হয়েছে। যেখানে বাংলাদেশের অধিকাংশ জনগণই হচ্ছে দুর্দের সীমার মাঝে বসবাস করে, তারা পেটে রাজনীতি করে, তারা বাংলাদেশ নিয়ে ভাবে না। এটা বাস্তব কথা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সব থেকে বড় সফলতা, মনে করি এটা ম্যাজিক। এবং দেখেন আওয়ামী লীগের অনেকে বলছিল যে আদানি বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিবে, এটা করবে সেটা করবে। বুকে হাত দিয়ে বলেন তো ভাই, গত বছরও রোজার মাসে কিভাবে শান্তিতে তারাবি পড়তে পারছেন, নামাজ পড়তে পারছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারেন নাই। এবার দেখেন তো কোনো লোডশেডিং আছে? নাই, লোডশেডিং নাই, কোনো লোডশেডিং নাই। কি সুন্দর আরামে মানুষ নামাজ পড়তেছে। কিন্তু আওয়ামী লীগ এই শেখ হাসিনা মনে করছিল আদানিটা চাপ দিয়ে যেভাবে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সে কি করবে, সে বাংলাদেশের জনগণের কাছে বলবে যে শেখ হাসিনাই ভালো ছিল। এখন আর সত্যি বলতেছি, ওই একটা বিশৃঙ্খলা পরিবেশ আছে, যে মারামারি হইতেছে, চিন্তায় চলতেছে, এগুলা হচ্ছে, এগুলাও কমে যাবে। পরে বাংলাদেশের মানুষ কি এটা বলবে যে শেখ হাসিনাই ভালো ছিল? আমি আশা করি এটা কখনো বলবে না। কারণ বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, বাজার, সবকিছু মিলিয়ে আসলে এত ভালো লাস্ট 15.5 বছরে বাঙালি ছিল না। এই জন্যই আপনারা যারা বসে আছেন যে বাংলাদেশের জনগণ বলবে শেখ হাসিনাই ভালো ছিল, এই কথাটা আসলে জনগণের মুখ দিয়ে আর বের হবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তার ম্যাজিক দেখায় এটা বন্ধ করার ব্যবস্থা করে ফেলছে। ধন্যবাদ। এবার ঈদে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই, জানালো ডিএমপি কমিশনার। এবারের ঈদে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রবিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, এবারের ঈদে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান সহ রাজধানীর ঈদ জামায়াতগুলো ঘিরে 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা এ ঈদগাহের নামাজ আদায় করবেন। এবার নিরাপত্তায় 15,000 পুলিশ সদস্যের পাশাপাশি
সন্ত্রাসী, সিটিটিসি, এডি, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এছাড়া শতাধিক সিসি ক্যামেরার নজরদারি থাকবে বলেও জানান মোহাম্মদ সাজ্জাদ আলী।